হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু সিভিল সার্ভিসেস ফর বেঙ্গলিস। আমি আগের ভিডিওতে ইকোনমি পার্ট 1 সম্বন্ধে আলোচনা করেছি। যারা আগের ভিডিওটি দেখোনি তারা প্লিজ আমার প্লেলিস্টে গিয়ে ইকোনমির পার্ট 1 ভিডিওটি অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? না হলে পার্ট 2টা বুঝতে পারবে না। তো স্টেপ বাই দেখো। আর আমি অ্যাকচুয়ালি নিতুল সিংহানিয়ার WBCS ম্যানুয়ালসের বই থেকে পড়াচ্ছি। আমার এই পড়ানোর একটাই লক্ষ্য, এই জিনিসখানে পড়ানোর পর আপনারা যদি তোমরা যদি বইয়ে গিয়ে পড়ো, তখন খুবই সাহায্য হবে তোমাদের বুঝতে, অতটা সময় লাগবে না বুঝতে, ঠিক আছে? একবার এখানে ভিডিওটি দেখার পরে বইটাতে যখন দেখবে, তখন খুব তাড়াতাড়ি তোমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে পারবে। মেন জিনিসই আছে আমাদের ইকোনমিক কনসেপ্টটি ক্লিয়ার হওয়ার, ঠিক আছে? তো আগের লেসনে আমি আলোচনা করেছিলাম ইকোনমি তিন তিন প্রকার, ঠিক আছে? তিন ভাগে ইকোনমি ভাগ করে হয়েছিল। একটি হলো প্ল্যান্ড ইকোনমি, ঠিক আছে? তারপরে ক্যাপিটালিস্ট ইকোনমি, আর একটা হচ্ছে মিক্সড ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমি যে আছে সেটা কোথায় দেখা যায়? আমেরিকার ইকোনমিতে, ঠিক আছে? তারপর প্ল্যান্ড ইকোনমি যেটা আছে ওটা কোথায় দেখা যায় বলেছিলাম? রাশিয়া। আর ইন্ডিয়ার ইকোনমিটা কি ধরনের? মিক্সড ইকোনমি, যেখানে সব ধরনেরই বস্তু দেখা যায়, ঠিক আছে? তো এখানে আজকে আলোচনা করব যে ভারতীয় অর্থনীতির তিনটি ক্ষেত্র। ভারতীয় যে অর্থনীতি আছে মিক্সড ইকোনমি, সেটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? কি কি? প্রথমত হলো প্রাইমারি, সেকেন্ডারি ও টার্সিয়ারি। এই তিনটি ক্ষেত্রে ভারতীয় অর্থনীতিকে ভাগ করা হয়। প্রাইমারি যে অর্থনীতিটা আছে সেটাতে কি কি জিনিস পড়ে? তো প্রাথমিক বা প্রাইমারি অ্যাকচুয়ালি যারা কাঁচামাল আহরণ করে, ঠিক আছে, সেটা হলো প্রাইমারি। পরবর্তীতে আরও ক্লিয়ারলি বুঝিয়ে দেবো কী আছে। আর দ্বিতীয়টি হলো গৌণ ক্ষেত্র বা সেকেন্ডারি কি বলে? গৌণ ক্ষেত্র বা সেকেন্ডারি, যারা শিল্পদ্রব্য তৈরি করে তারা এটার মধ্যে পড়ে। তৃতীয়টি হলো টার্সিয়ারি, যারা পরিষেবা প্রদান করে তারা টার্সিয়ারি। এই তিন ক্ষেত্রের তিন তত্ত্বের প্রবক্তা হলো অ্যালান ফিশার, কলিন ক্লার্ক ও জিন ফোরস্টাই। এরাই এই তিন তত্ত্বটি বলেছিল, ঠিক আছে? তো এখানে দেখো ক্লিয়ারলি বলা আছে প্রাথমিক ক্ষেত্র। তো প্রথমে দেখি প্রাথমিক ক্ষেত্র, প্রাইমারি সেক্টর বা প্রাথমিক ক্ষেত্র। এই ক্ষেত্রে ক্রিয়াকলাপ প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভরশীল, যেমন কৃষিকাজ, ঠিক আছে? পশুপালন, দুগ্ধজাত দ্রব্য, মৎস্য প্রতিপালন, এগুলোই সব কিছু কিসের মধ্যে পড়ে? প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। যেগুলো ভারতের অর্থনীতি, এগুলো সবগুলোই প্রাইমারি সেক্টরে পড়ে। কি কি? কৃষিকাজ, পশুপালন, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন বা মৎস্য চাষ, সব কিছু এগুলো কিসের মধ্যে পড়ে? প্রাইমারি সেক্টরে পড়ে। আর সেকেন্ডারি ক্ষেত্রের মধ্যে কি আছে? এই ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ বা প্রাথমিক ক্ষেত্রের উপাদানগুলোকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। যেগুলো প্রাইমারিতে বলেছি, কৃষিকাজের থেকে যেসব তত্ত্ব বা যেসব উৎপাদন হয়, সেগুলি এই সেকেন্ডারি ক্ষেত্রে কাঁচামাল হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে? যে কোনো ফ্যাক্টরিতে আমি যখন কিছু বানাতে যাব, আমার নিশ্চয়ই কিছু পার্টস বা জিনিস প্রয়োজন হবে। আমি কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে যাব, বিস্কুটের ফ্যাক্টরি তৈরি করব, বিস্কুটের জন্য আমার লাগবে আটার থেকে, ময়দার থেকে, সব কিছু লাগবে না? তো ওগুলো কাঁচামালগুলো কোথা থেকে আসে? ওই কাঁচামালগুলো প্রাইমারি সেক্টর থেকেই তৈরি আসে, ঠিক আছে? আর আমি যে তৈরি করছি জায়গাটা, সেটা হয়ে যাবে আমার সেকেন্ডারি ফ্যাক্টরিটা, ঠিক আছে? তো এটাই বলেছে যে এই ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ বা প্রাথমিক ক্ষেত্রের উপাদানগুলোকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ আখ থেকে চিনি, কার্পাস থেকে পোশাক প্রস্তুতি, সুতো তৈরি করা হয়, ঠিক আছে? যেমন আখের থেকে চিনি, আখটা একটি কৃষিকাজের মধ্যে পড়ে যায়। আর চিনি যখন তৈরি করবো সেটা সেকেন্ডারি সেক্টরে চলে আসবে, ঠিক আছে? কার্পাস থেকে পোশাক প্রস্তুতি, সুতো তৈরি করা হয়, এগুলো সব প্রাইমারি থেকেই কাঁচামালটা তো আসে। যেহেতু এই ক্ষেত্রে ক্রিয়াকলাপ শিল্প তৈরিতে লাগে, তাই এই ক্ষেত্রকে শিল্পক্ষেত্র বলে। সেকেন্ডারি সেক্টর যেটা আছে সেটাকে শিল্পক্ষেত্রও বলা হয়ে থাকে, ঠিক আছে? কিসের জন্য এগুলো শিল্পক্ষেত্রে প্রয়োজন হয়? যেমন কি সেকেন্ডারি ক্ষেত্রে কিছু উদাহরণ কি? খনন কাজ, নির্মাণমূলক কাজ, বিদ্যুৎ, গ্যাস ও জল সরবরাহ, এগুলো সবগুলো সেকেন্ডারির মধ্যে পড়ে, ঠিক আছে? সেকেন্ডারি সেক্টরে আসে, এগুলো সব সেকেন্ডারি হিসেবে আসে। খনন কাজ, নির্মাণমূলক কাজ, বিদ্যুৎ, গ্যাস ও জল সরবরাহ। পরবর্তী কি আছে? টার্সিয়ারি সেক্টর কি? এটি প্রাথমিক ও গৌণ উভয় ক্ষেত্রকেই সহায়তা প্রদান করে।
ও উভয়ই বিকাশের ভূমিকা নেয়। এই ক্ষেত্রটি পরিষেবা উৎপন্ন করে ও প্রদান করে, যেমন উৎপাদিত পণ্যের পরিবহন, বণ্টন, ব্যবসা, টেলিযোগাযোগ ব্যবস্থা, ব্যাংক পরিষেবা, জীবন বীমা ও নির্মাণমূলক কাজ। এটা হলো টার্সিয়ারিতে পড়ে, ঠিক আছে। যে কোনো সেবা দেওয়া হয়, সার্ভিস দেওয়া হয়, সেসবগুলো টার্সিয়ারি ক্ষেত্রেই পড়বে, যেমন ব্যাংক, গাড়ি, যানবাহন, টেলিযোগাযোগ ব্যবস্থাপন, জীবন বীমা, নির্মাণমূলক যে কোনো কাজ, তো গৃহ নির্মাণ করা হচ্ছে, কনস্ট্রাকশন টাইপের, সবগুলো টার্সিয়ারি ক্ষেত্রে পড়ে। আর ভারতীয় ইকোনমিতে এই টার্সিয়ারি সেক্টরের অবদান সব থেকে বেশি। ভারতীয় ইকোনমিতে টার্সিয়ারি ক্ষেত্রেই বেশি হয়, ঠিক আছে, কন্ট্রিবিউট করা হয় টার্সিয়ারি ক্ষেত্রের থেকেই। এগুলো কিছু কিছু উদাহরণ দেওয়া আছে। প্রাথমিকের উদাহরণ হলো কৃষিকাজ, বনসৃজন, মৎস্য প্রতিপালন, গৌণ খনন কার্য, শিল্পজাত পণ্য উৎপাদন, বিদ্যুৎ, গ্যাস ও জল সরবরাহ। টার্সিয়ারি ক্ষেত্রে কিছু উদাহরণ হলো নির্মাণ কাজ, বাণিজ্য, রেস্তোরাঁ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, বীমা ও ব্যাংক, গৃহ নির্মাণ, সামাজিক, ব্যক্তিগত ও সম্প্রদায়গত পরিষেবা। অ্যাকচুয়ালি ইন শর্ট আমি যদি বোঝাতে চাই, তাহলে ভারতের যে ইকোনমিটা আছে সেটা তিন ধরনের, যেটা তখন জানলে। কি কি? প্রাইমারি সেক্টর বা প্রাথমিক ক্ষেত্র, সেকেন্ডারি সেক্টর বা গৌণ ক্ষেত্র, টার্সিয়ারি সেক্টর, ঠিক আছে, বা সার্ভিস সেক্টর যেটাকে বলে। প্রাইমারি সেক্টরে কোন জিনিসগুলো পড়ে? কোনো কৃষিকাজ করা হচ্ছে, কৃষিকাজ, ঠিক আছে, ওটা যে কোনো কাঁচামাল, সেটা প্রাইমারি সেক্টরে হয়ে আসবে। কৃষি, এগ্রিকালচার টাইপের। তারপরে মৎস্য প্রতিপালন, তারপরে বনসৃজন, বনে থেকে মধু সংগ্রহ করে আসে বিক্রি করা, ওগুলো সব প্রাইমারি সেক্টরের মধ্যে পড়বে, ঠিক আছে। এইসব কাজগুলো প্রাইমারি সেক্টরে পড়বে, ঠিক আছে। পরবর্তী কি আছে? গৌণ। তো গৌণতাতে কি কি পড়বে? যে কোনো এই প্রাইমারি সেক্টরের কাঁচামাল যেগুলো আছে, সেগুলো নিয়ে আমি কোনো ফ্যাক্টরিতে তৈরি করছি, ম্যানুফ্যাকচার করছি, জিনিস তৈরি করতেছি, ঠিক আছে। কোনো একটা ফ্যাক্টরি তৈরি করছি, ফ্যাক্টরিতে ওই কাঁচামালগুলো ব্যবহার করছি। যেমন খনন কার্য, কোনো একটা কাপড়ের কারখানা তৈরি করলাম, কাপড়ের কারখানা, বিদ্যুৎ ও গ্যাস, জল সরবরাহ, এগুলোর অফিস তৈরি করলাম। তো এগুলো সবগুলো কিসের মধ্যে চলে আসবে? সেকেন্ডারি বা গৌণ ক্ষেত্রে চলে আসবে, ঠিক আছে। প্রাথমিক আর গৌণটা আমাদের জিডিপিতে অতটা ইম্পর্টেন্ট করে না, কিন্তু ইম্পর্টেন্ট আছে, অতটা না। কিন্তু সব থেকে বেশি যেটাতে কন্ট্রিবিউট করে জিডিপিতে, সেটা হলো টার্সিয়ারি সেক্টর। টার্সিয়ারির মধ্যে কি কি পড়ে? তোমাদের ব্যাংকিং রিলেটেড যত সব কাজ আছে, যানবাহন, রেলওয়েজ বাগেরা, যত কিছু আছে, বীমা সংস্থা, কনস্ট্রাকশন রিলেটেড যে যত সব ওয়ার্ক আছে, সেগুলো টার্সিয়ারি সেক্টরে পড়ে, ঠিক আছে। এগুলো মনে রাখবে। এবার বলছে দেখো, জিডিপিতে বিভিন্ন ক্ষেত্রের অবদান। মানে কোন ক্ষেত্র থেকে সব থেকে বেশি জিডিপিতে আসে, এটা পরীক্ষাতেও আসে, যে ইসেতে কোন সেক্টর কত বেশি ইস্যু করে বা কত পার্সেন্ট করে। তো প্রাথমিক সেক্টর যেটা বললাম, তো প্রাথমিক সেক্টর কত পার্সেন্ট জিডিপিতে কন্ট্রিবিউট করে? 16.4%। 100-র মধ্যে 16.4% যে জিডিপির সেটা আছে, ইকোনমিটা আছে, সেটা প্রাথমিক সেক্টর থেকে আসে, ঠিক আছে। আর গৌণ সেক্টর, সেকেন্ডারি সেক্টর থেকে কত আসে? 28.4%। যে সেকেন্ডারি সেক্টর সম্বন্ধে আলোচনা করলাম, সেটা গৌণ সেক্টর থেকে আসে 28.4%। আর মেন যেটা টার্সিয়ারি বা সার্ভিস সেক্টর, সেই টার্সিয়ারি সেক্টরে 55.2%, জিডিপির 55.2% এই টার্সিয়ারি থেকে আসে। তো জিডিপিতে সব থেকে বেশি আমাদের অবদান কি? এই টার্সিয়ারি সেক্টরেরই, ঠিক আছে। তো মোট কত শতাংশ হলো? 100%। টার্সিয়ারি 55, গৌণ 28, প্রাথমিক 16.4। পরবর্তী আসছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। হোয়াট ইজ ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় কি? এটি নির্ধারণ করা হয় দেশের সমস্ত নাগরিকের সব রকমের আয়ের নিরিখে, যেমন বেতন, মজুরি, বাড়ি ভাড়া, সুদ ও লাভের মোট বাৎসরিক পরিমাণ, ঠিক আছে। আর 1 এপ্রিল থেকে 31 পর্যন্ত এক বছরে জাতীয় আয়কে জাতীয় উৎপাদনও বলা হয়ে থাকে। তো কি করে মানুষ, দেশের সমস্ত যত মানুষ আছে, তাদের সবার যে আয় হয়, ঠিক আছে, সবার আয়টাকে হিসাব করে, বেতন, মজুরি, বাড়ি ভাড়া হোক, তারা সুদে টাকা খাটিয়ে লাভ হোক, সব কিছু, ঠিক আছে, সব কিছু মিলিয়ে জাতীয় আয় তৈরি হয়, ঠিক আছে। আর এটা কোন কি হিসেবে ধরা হয়? 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত একটি বছর, এই বছর ধরা হয়, ঠিক আছে। জাতীয় আয়কে জাতীয় উৎপাদনও বলা হয়। তারপরে আসছে
এটা হলো জাতীয় আয় গেলে কি জিনিসটা বুঝলে? জাতীয় আয়টা কি, যে দেশে যে যত মানুষ আছে তাদের সব রকমের ইনকাম, যে টাইপের স্যালারি হোক, মজুরি হোক, যাই হোক, সবগুলোকে একত্র করে যেটা আসে সেটাই হলো আমাদের ন্যাশনাল ইনকাম। ঠিক আছে? এরপরে আসে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি। তোমরা সবাই সব শুনেছো খবরে বা ইসেতে, জিডিপি 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 ফল হচ্ছে, জিডিপি ডাউন হচ্ছে। তো কি জিডিপি, জিডিপিটা কি এর আগের দিনও বলেছিলাম, আজকে আবার বলছি। জিডিপিটা হলো মোট অভ্যন্তরীণ উপাদান বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে? কোনো অর্থনীতিতে একটি অর্থনৈতিক বছরে যত পণ্য ও পরিষেবা উৎপাদিত হয় তাকে তার মোট মূল্যকে জিডিপি ধরা হয়। পণ্য ও পরিষেবা পুরো ভারতীয় অর্থনীতিতে, পুরো ভারতে যত রকম পণ্য তৈরি হচ্ছে, যত রকম পরিষেবা দেওয়া হচ্ছে, রেলওয়ে থেকে শুরু করে যানবাহন, ঠিক আছে, সবগুলোতে যত টাকা খরচা হচ্ছে, ঠিক আছে, সবগুলো একটা গড় হিসাব ধরা হয়। ঠিক আছে? যত পণ্য প্রোডাক্টস তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টসের কত দাম, ঠিক আছে, সবগুলো মিলে জিডিপিটা তৈরি হয় অর্থনৈতিক বছরে। যেটা অর্থনৈতিক বছরে ওই হিসেবে ধরা হয়। ঠিক আছে? তার মোট মূল্যকে, মনে করো আমি একটা ফ্যাক্টরিতে জিনিস বানালাম, 100টা গাড়ি বানালাম, ঠিক আছে, তো 100টা গাড়ির পার্ট, বিভিন্ন পার্ট সবকিছু মিলে আমার কত টাকা এসে পড়লো, খরচ হলো, সেটাই হলো আমার ওই ফ্যাক্টরির উৎপাদন। ঠিক আছে? ডোমেস্টিক প্রোডাক্ট বলে যেটাকে, ডোমেস্টিক গ্রোথ প্রোডাক্ট। এবার দেশের সমস্ত জায়গায় যত কিছু উৎপাদন হবে, ঠিক আছে, সব কিছু মিলে, তারপরে উৎপাদনের সাথে সার্ভিস, ঠিক আছে, এগুলো মিলে যেটা তৈরি হবে। তো জিডিপিটা আমাদের অ্যাকচুয়ালি কীভাবে বের করে, এটা বলেছে জিডিপি ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তার মানে সি মানে কস্ট, ঠিক আছে, সি মানে ব্যক্তিগত ব্যক্তিগত ভোগের জন্য মোট খরচ, আমরা নিজের জন্য যা খরচ হয়, ঠিক আছে, যে খরচ করি সেটা দেখো প্রথমত। এর সাথে কি যোগ করা হয়? ইনভেস্টমেন্ট, আমরা কত টাকা কিছু ইনভেস্ট করছি বা জায়গা কিনে রাখছি, এসে করছি, এটাকে যোগ করে। তারপরে সরকারি খরচ, সরকারের কি কি খরচ হচ্ছে, রাস্তা তৈরি করা, এসে করা, ঠিক আছে, এগুলো সবগুলো যোগ করা হবে। যোগ করা হওয়ার পরে এক্স মাইনাস এম মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এক্সপোর্ট, কতটা জিনিস আমরা ভারতের থেকে বিদেশে পাঠাচ্ছি, সেটা হয়ে যাবে এক্সপোর্ট। আর কত জিনিস আমরা বিদেশ থেকে ভারতে কিনছি, সেটা হয়ে যাবে ইম্পোর্ট। ঠিক আছে? তো এক্সপোর্ট থেকে ইম্পোর্টটা মাইনাস করবে, ঠিক আছে, মাইনাস করে বাকি যে কস্ট, ইনভেস্টমেন্ট আর সরকারি খরচ ছিল, যেটা গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এগুলোর সাথে যোগ করবে। ঠিক আছে? যা আসবে সেটাই হয়ে যাবে আমাদের দেশের জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। বুঝতে পারলে? পরবর্তী আসছে ভারতীয় জাতীয় আয়ের ইতিহাস। জাতীয় আয়ের ইতিহাসটা কি, ন্যাশনাল ইনকামের ইতিহাস কি ছিল? অ্যাকচুয়ালি জাতীয় আয় নির্ধারণের সর্বপ্রথম ব্যবস্থা করেন দাদাভাই নওরোজি। কে সর্বপ্রথম জাতীয় আয় ব্যবস্থা করেছিলেন? এটা পরীক্ষা প্রশ্ন আসতে পারে, সর্বপ্রথম জাতীয় আয়ের ব্যবস্থা কে করেছিলেন? তো উত্তরটি হবে দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি ফার্স্ট জাতীয় আয় চালু করেছিলেন। ঠিক আছে? কত খ্রিস্টাব্দে বলেছিল উনি? 1867 থেকে 1868 সালে। তখন মাথাপিছু গড় আয়ের হিসাব ছিল 20 টাকা। তার মানে একজনের 20 টাকা বছরে আয় হতো তখনকার দিনে। প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় আয় গণনা করা হয় 1931 থেকে 32 সালে ডক্টর ভিকে আর ভি রাওয়ের দ্বারা। প্রথম যদি বৈজ্ঞানিক, উনি তো এমনি ধরেছিল, ঠিক আছে, মুখে মুখে হিসাব বা নর্মালি যেটা হিসাব করেছিল দাদাভাই নওরোজি, একটা ধারণা দিয়েছিল পাবলিককে। বাট প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে জাতীয় আয় যে হয়েছিল সেটা হয়েছিল 1931 খ্রিস্টাব্দ থেকে 32 খ্রিস্টাব্দে, যেটা করেছিল ভিকে আর ভি রাও। ঠিক আছে? তিনি ভারতীয় অর্থনীতিকে দুভাগে ভাগ করেছেন। কৃষিক্ষেত্র, যার মধ্যে পড়ে কৃষি, বন বিভাগ, মৎস্য শিকার, এবং বেসরকারি ক্ষেত্র, যার মধ্যে পড়ে শিল্প, নির্মাণ, পরিবহন, জনসেবা ও ব্যবসা। ঠিক আছে? আর ভিকে আর ভি রাওয়ের গণনায় মাথাপিছু আয় কত ছিল? 77.90 টাকা। ভিকে আর ভি রায়ের গণনা হিসেবে তখন মাথাপিছু আয় ছিল এত টাকা। ঠিক আছে? প্রথম সরকারি প্রচেষ্টায় জাতীয় আয় গণনা করেন প্রশান্ত চন্দ্র মহালানবিশ, যিনি সরকার নিযুক্ত জাতীয় আয় গণনা কমিটির প্রধান ছিলেন। তো প্রথম সরকারি প্রচেষ্টায় জাতীয় আয় কে গণনা করেছিল? সরকারের দ্বারা যেটা করা হয়েছিল প্রথমবারের জন্য, সেটা করেছিল পিসি মহালানবিশ বা প্রশান্ত চন্দ্র মহালানবিশ। ওনার নাম অনুসারে আমাদের ফার্স্ট যে 10 ইয়ার্স 12 ইয়ার প্ল্যান থাকে, 5 ইয়ার প্ল্যান ছিল, ওনার নাম অনুসারে হয়েছিল প্রশান্ত চন্দ্র মডেল। ঠিক
ঠিক আছে। তো প্রথম সরকারি প্রচেষ্টা জাতীয় আয় গণনা কে করেছিল? প্রশান্ত চন্দ্র মহলানবিশ, যিনি সরকার নিযুক্ত জাতীয় আয় গণনা কমিটির প্রধান ছিলেন। তার সহকারী 2 সদস্য কে ছিল? গাডগিল ও ভিকেআরভি রাও। এই কমিটির প্রথম রিপোর্ট কবে পাবলিশ হয়েছিল? 1951 সালে প্রকাশিত হয়। এরা যে রিপোর্টটা তৈরি করেছিল সেটা 1951 সালে তৈরি করেছিল, ঠিক আছে। এবং সেই অনুযায়ী ভারতের জাতীয় আয় 1948 থেকে 1949 অর্ধবর্ষে 8,710 কোটি টাকা, মানে টোটাল ভারতের যা ইনকাম ছিল তখন সবকিছু মিলে 1948 আর 49 কে করেছিল? প্রশান্তচন্দ্র মহলানবিশের নেতৃত্বে যে কমিটি হলো তারা গণনা করেছিল। তখন ভারতের জাতীয় আয় ছিল 8,710 কোটি টাকা 1948-এ, ঠিক আছে। আর মাথাপিছু আয় মানে একজনের আয় কত ছিল? একজনের আয় ছিল 225 টাকা বছরে, কিন্তু এটা ঠিক আছে, বছরে হিসাব হচ্ছে, বছরে 225 টাকা, আর বছরের বার্ষিক এসে 8,710। এরপর জিডিপি গণনার দায়িত্ব দেওয়া হয় নবগঠিত কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা। এরপর জিডিপি গঠনের দায়িত্ব কাকে দিয়ে দেওয়া হয়েছিল? সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, যারা এখনো জিডিপি গণনা করে। ভারতের জিডিপি কে গণনা করে বা কে রিলিজ করে? সিএসও, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, ঠিক আছে। একটি সম্পূর্ণ উন্নত জাতীয় আয় বিভাগ গঠিত হয়। এই জাতীয় আয় দপ্তরে বর্তমানে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টস অ্যান্ড ডিভিশন নামে পরিচিত, এবং একটি নতুন আয় বিভাগ গঠিত হয় যারা ইস্যু করবে, তার নাম হলো ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট ডিভিশন, ঠিক আছে। সিএসও বর্তমান পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ মন্ত্রকের অধীনে পড়ে। মানে যদি বলে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন কার আন্ডারে পড়ে? কি হবে? মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। সিএসও মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের আন্ডারে আসে, ঠিক আছে, এটা মনে রাখবে। এরপরে হচ্ছে 1955 সাল থেকে জাতীয় আয় গণনা করে থাকে সিএসও। প্রশ্ন আসতে পারে পরীক্ষায় অবশ্যই যে জাতীয় আয় গণনা কবে থেকে শুরু হয়, ঠিক আছে। তো কি হবে? 1955 সাল থেকে সিএসও কবে থেকে ভারতের জাতীয় আয় গণনা শুরু করে? তো কি হবে উত্তরটি? 1955 সাল থেকে সিএসও ভারতের জাতীয় আয় গণনা শুরু করে। সিএসও 3টি পদ্ধতিতে জাতীয় আয় গণনা করে থাকে। সিএসও অ্যাকচুয়ালি 3টি পদ্ধতিতে করে। কি কি পদ্ধতি সেগুলো? এটা হলো উৎপাদিত পণ্য পদ্ধতি বা প্রোডাক্ট মেথড, কি কি পণ্য উৎপাদন হলো। তারপর ইনকাম মেথড, কি কি ইনকাম আছে মানুষের, আয় পদ্ধতিগুলো কি কি। এটা হলো এক্সপেন্ডিচার মেথড বা ব্যয় পদ্ধতি, কি কিভাবে ব্যয় হয়। ব্যয় পদ্ধতি বেশি ব্যবহৃত হয় কারণ এই পদ্ধতিতে ব্যবহৃত প্রয়োজনীয় তথ্য সুলভে পাওয়া যায়। ব্যয় পদ্ধতি ব্যবহার করলে অ্যাকচুয়ালি হিসেব করা যায়, আমি কত টাকা খরচ করতেছি। মনে করো আমি 100 টাকা খরচ করলাম, 100 টাকার মধ্যে আমি 50 টাকার একটা কার্ড কিনলাম, 50 টাকার কার্ড। তো এর থেকে বোঝা যায় আমি কার্ড বলা যাবে না, 50 টাকার কোনো একটা জিনিস তৈরি করলাম যেটা ফ্যাক্টরিতে তৈরি হয়েছে। তো আমি যদি ওই জিনিসটা তৈরি করি 50 টাকাতে কিনলাম, তার মানে বাইরে বললো যে আমার 50 টাকার জিনিসও তৈরি হয়েছিল, এটা নিশ্চয়ই তৈরি হয়েছে, তারপরে তো আমি কিনছি। তো ওইখানে ওইভাবেই ওরা বের করে ফেলে যে কত তৈরি হয়েছে প্রোডাক্ট, ঠিক আছে। কে কত টাকা খরচা করছে ওই হিসেবে ওরা বের করলো কত তৈরি হয়েছে। এই জন্য জিডিপি একটা জিনিস মনে রাখবে, জিডিপি আমাদের মানুষের নর্মাল যে পাবলিক থাকে তাদের খরচের উপরও জিডিপি ডিপেন্ড করে, কে কত বেশি খরচা করছে পাবলিক, ঠিক আছে। মানুষ যত বেশি খরচা করবে তত ভালো, তত জিনিস তৈরি হবে। মনে করো আমি 100টা জিনিস কিনলাম বা 100টা গাড়ি কিনলাম, তার মানে 100টা গাড়িও তৈরি হইতেছে। 100টা গাড়ি তৈরি হলে 100টা পাবলিক ওখানে এমপ্লয়মেন্টও আসতেছে, সবার এসে সার্ভিসও হইতেছে ওটার মধ্যে, ঠিক আছে। আর ওটাই আমার 100টা গাড়ি, এটাই জিডিপিতে ইনক্লুড হচ্ছে, ঠিক আছে। সেম ভাবে এই মানুষ যাতে বেশি খরচ করে এই জন্য কি হয়ে যায়, যখন দেখবে জিডিপি কম হয়ে যাচ্ছে তখন রিজার্ভ ব্যাংক তার সিআরআর যে ক্যাশ রিজার্ভ রেশিও বা এসএলআর যত কিছু আছে এগুলো কমাতে থাকে, যাতে মানুষ কম দামে আর কম সুদে লোন পেতে পারে, ঠিক আছে। কম সুদে লোন পায়, ঠিক আছে। মানুষের হাতে টাকা আছে, মানুষের হাতে টাকা আসলে মানুষ খরচা করবে, মানুষের যেগুলো দরকার সেগুলো কিনবে, টাকা না থাকলে সেগুলো কিনতে পারবে না। তো যাতে মানুষের হাতে টাকা আসে, মানুষ খরচা করে, জিডিপি বাড়ে, সেই জন্য সরকার তখন রিজার্ভ ব্যাংক ওগুলো করে, সিআরআর হ্রাস করে, এসএলআর হ্রাস করে, ঠিক আছে। ওগুলো পরবর্তীতে আমরা আরো ভালো করে জানবো। একটা জিনিস, যে বছরকে বেস ইয়ার হিসেবে বর্তমানে আমাদের দেশে গ্রহণ করা হয় তা হলো 2011-12। বর্তমান মূল্যকে বেস ইয়ার মূল্য রূপান্তরিত করা হয়েছে। তো 2011-12কে বেস ইয়ার হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে। 2011-12তে কত প্রোডাক্টসের দামটা কি ছিল আর সেটা এখন প্রোডাক্টসের দাম কত আসছে ওই হিসেবে ধরা হয়।
কিছু ইম্পর্টেন্ট টার্ম দেখি, ইম্পর্টেন্ট টার্মস যেগুলো খুবই ইম্পর্টেন্ট। ইকোনমিক গ্রোথ কি? একটি অর্থনৈতিক পণ্য ও পরিষেবা উৎপাদনের ক্ষমতা একটি সময় থেকে পরবর্তী সময়ে যতটা বৃদ্ধি পায় তাকে অর্থনৈতিক বৃদ্ধি বলে। মানে যে অর্থনৈতিক পণ্যগুলো আর পরিষেবা উৎপাদনের ক্ষমতা, আমার 2011-12কে আমি বেস ইয়ার ধরে নিয়েছি, সে থেকে আমার 2019-20-এ আগে মনে করো আগে ছিল 100 জন লোক কাজ করতো বা 100 জন লোক কাজ করতো বা 100টা গাড়ি তৈরি হতো, আর আমার এখন সেটা 150 জন লোক কাজ করছে আর 150টি গাড়িও তৈরি হচ্ছে। তার মানে কত পার্সেন্ট বৃদ্ধি হলো? 50% বৃদ্ধি হলো। এটাই হলো ইকোনমিক গ্রোথ। ঠিক আছে, বেস ইয়ার 2011 থেকে ধরা হয়, ওই বছর থেকে এখন কারেন্ট কি আছে সিচুয়েশনটা সেই হিসেবে দেখা হয়। ঠিক আছে, ইকোনমিক গ্রোথ। একটি দেশের সঙ্গে অপর দেশের অর্থনৈতিক বৃদ্ধির পার্থক্য নির্ধারণ করা হয় মাথাপিছু মোট গৃহস্থ উৎপাদন জিডিপি বা মোট জাতীয় উৎপাদন ভিত্তিতে। জিডিপি আর জিএনপির ভিত্তিতেই আমাদের ইন্ডিয়ার গ্রোথ কত হচ্ছে, পাকিস্তানের গ্রোথ কত হচ্ছে, শ্রীলঙ্কার গ্রোথ কত হচ্ছে, ওগুলাই আমরা ইকোনমিক গ্রোথের দ্বারাই বিবেচনা করি। ঠিক আছে, একটা টার্ম আছে ইম্পর্টেন্ট টার্ম, নমিনাল জিডিপি। নমিনাল জিডিপিটা কি? খুবই ইম্পর্টেন্ট টার্মস। নমিনাল জিডিপি হলো এই জিডিপি গণনা করা হয় প্রচলিত বা চলিত বাজার দরে। সুতরাং এই জিডিপিতে চলতি বছরের মুদ্রাস্ফীতি বা অন্য কারণে বাজার দরে পরিবর্তন হবে তাকে অন্তর্ভুক্ত করা হবে। ঠিক আছে, নমিনাল জিডিপিতে প্রেজেন্ট যে দাম আছে সেই হিসেবে ধরা হবে, কোনো বেস ইয়ার হিসেবে ধরা হবে না। এখন যদি কোনো কিছুর দাম বেশি হয় সেই হিসেবেই ধরা হয় নমিনাল জিডিপিতে। ঠিক আছে, তারপর একটা আছে প্রকৃত জিডিপি। চলতি নয়, নিত্য বা কনস্ট্যান্ট মূল্য বা বেস ইয়ার মূল্য উৎপন্ন সমস্ত পণ্য ও পরিষেবা মোট বাজার দর তাকে প্রকৃত জিডিপি বলে। আর প্রকৃত জিডিপি কোনটা? যেটাকে এখনই বললাম, কোনো একটা সালকে বা 2011-12 যেমন একটা সালকে বেস ইয়ার হিসেবে ধরে, আর এখনের যে গ্রোথটা আছে সেই দুটো মিলে দেখে যখন, ওটা হয়ে যায় রিয়েল জিডিপি টাইপের। ঠিক আছে, আর বেস ইয়ার মানে বললাম একটু আগে, এটি একটি নির্দিষ্ট বছর যার নিরিখে অর্থনৈতিক বৃদ্ধি গণনা হয়। চলিত মূল্যকে বা কারেন্ট প্রাইস যদি বেস ইয়ার মূল্যে রূপান্তরিত করা হয় তবে জিডিআর প্রকৃত বৃদ্ধি বোঝা সম্ভব হয়। ঠিক আছে, বর্তমানে বেস ইয়ার ধরা হয় 2011 আর 12কে। বেস ইয়ারের থেকে চলতি বছর কতটা হয়েছে তা নির্ধারণ করা হয়। ঠিক আছে, বেস ইয়ার ধরলে এটা আমরা বুঝতে পারবো যে এই বছর থেকে এত বছরে কতটা বৃদ্ধি হয়েছে, ইকোনমিক কতটা গ্রোথ হয়েছে। এই জন্য বেস ইয়ার ধরা খুবই ইম্পর্টেন্ট। সরি, ডেপ্রিসিয়েশন অর কনজাম্পশন অন ফিক্সড ক্যাপিটাল। সাধারণ দৈনন্দিন ভোগ বা ব্যয় বা কোনো আকস্মিক কারণে সম্পদ বা মূলধনের অপচয়কে উপরোক্ত ধারণাটি সূচিত করে। মানে ডেপ্রিসিয়েশন কি? কনজাম্পশন অফ ফিক্সড ক্যাপিটাল, সাধারণ দৈনন্দিন ভোগ বা ব্যয় বা কোনো আকস্মিক কারণে সম্পদ মূলধনের অপচয়। কোনো হঠাৎ কোনো ইসে এসে বলে, যেমন কোভিড-19 হলো, এখন যে কোনো একটি প্রাকৃতিক দুর্যোগ এসে পড়লো, ওর জন্য যে আমাদের গ্রোথটা কমে যাচ্ছে বা কোনো কিছুতে ইসে হচ্ছে, সেটাকে এসে বলা হয় ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, সম্পদের অবক্ষয় প্রাকৃতিক কারণে যেটা ইসে হয়ে যায়। ট্রান্সফার অফ পেমেন্টস, সেই ট্রান্সফার অফ পেমেন্টসের প্রশ্নটা আসে ঠিক আছে পরীক্ষায়। তোমাকে ডিসক্রিপ্টিভ লাইন দিয়ে দিল, বললো কোনটা ট্রান্সফার অফ পেমেন্টের অ্যাকচুয়াল মিনিং। ট্রান্সফার অফ পেমেন্ট এই অর্থ প্রদান বলতে এমন কিছু ক্ষেত্রে অর্থ ব্যয় বোঝায় যার বিনিময়ে কোনো শ্রম বা পরিষেবা লাভ হয় না। ট্রান্সফার অফ পেমেন্টের বিরুদ্ধে কোনো শ্রম বা পরিষেবা পাওয়া যাচ্ছে না, এমনি ট্রান্সফার করে দিচ্ছে। ঠিক আছে, কোনো এর বদলে আমি টাকা ট্রান্সফার করছি, পেমেন্ট ট্রান্সফার করছি, তার বদলে যে আমি পরিষেবা পাবো বা শ্রম পাবো সেটা লাভ হয় না। ঠিক আছে, যেমন উপহার দান ও কোনো কর্তব্য প্রতিষ্ঠান কর্তৃক দান, সরকার কর্তৃক বৃদ্ধ ভাতার ভাতা বা ওল্ড এজ পেনশন এবং বৃত্তি প্রদান। তবে সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের অবসর এর মধ্যে পড়ে না, কারণ এই কর্মীরা অবসরের আগে সরকারকে পরিষেবা প্রদান করেছে এরকম। তার মানে কি বলেছে, যেসব জিনিসগুলো কোনো লাভ হয় না দেওয়ার পরে, কোনো আমার কাজ ইসে হতেছে না, ঠিক আছে, মানে আমার থেকে খালি যাইতেই আছে, ব্যয় হচ্ছে এরকম জিনিস। যেমন বৃদ্ধ ভাতা দেওয়া হয়, ঠিক আছে, সরকার থেকে বৃদ্ধ ভাতা দেওয়া হচ্ছে, সরকারের কিন্তু লাভ হচ্ছে না, মানুষকে লাভের জন্য দেওয়া হচ্ছে, সরকার থেকে কমিয়ে যাচ্ছে ওটা। বৃদ্ধ ভাতা দেওয়া হচ্ছে, কাউকে ইসে করছেন, বৃত্তি ব্যবস্থা করতেছে, কোনো বৃত্তি দেওয়া হচ্ছে সরকারের থেকে, কোনো কিছু দান করা হচ্ছে কোনো প্রতিষ্ঠানকে। ঠিক আছে, এসবই
ট্রান্সফার অফ পেমেন্টের মধ্যে পড়ে। তবে সরকারি চাকরি থেকে অবসরপ্রাপ্ত কর্মীদের অবসরপ্রাপ্তের মধ্যে পড়ে না। মানে বলছে সরকারি চাকরি থেকে যারা অবসর হয়েছে তাদের পেনশন দেওয়া হয়, পেনশন কিন্তু এটার মধ্যে পড়বে না। কেন পড়বে না? কারণ পেনশন তাকেই দেওয়া হয় যিনি সরকারের ক্ষেত্রে অলরেডি সার্ভিস দিয়ে দিয়েছে, ঠিক আছে? উনি আগেই করে ফেলেছে কাজগুলো, কাজ তো দিয়েছে না সরকারকে। ট্রান্সফার অফ পেমেন্টে মানে যে থেকে আমাদের সরকার কিছু পায় না, পরিষেবা পায় না, কিছু পাবে না। কিন্তু যারা পেনশন নেয় তারা অলরেডি কাজ পরিষেবা দিয়ে দিয়েছে, এই জন্যই তারা পেনশন পায়। তো ওটা ট্রান্সফার পেমেন্টে পড়ে না। তো প্রশ্ন আসতে পারে যে পেনশন কি ট্রান্সফার অফ পেমেন্টে পড়ে? না, পেনশন ট্রান্সফার অফ পেমেন্টে পড়ে না। দেখো পরবর্তী বলেছে সিএসও সম্বন্ধে বলেছে, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। অর্থনৈতিক সমীক্ষা, শিল্প পণ্য ও উৎপাদন সূচক ও উপভোক্তার মূল সূচক সিএসওর কাজে আওতায় পড়ে, ঠিক আছে? সিএসও কি করে, সবকিছু ডেটা নিয়ে মূল অ্যাকচুয়ালি জিডিপি কি আছে সেটা ওরা রিলিজ করে, ঠিক আছে? বাট ডেটা যেটা কালেক্ট করে সেটা কিন্তু সিএসও করে না। মানুষের ঘর বাড়ি যায় কালেক্ট করবে, বাড়ি বাড়ি ইস্যু করবে, সব ফ্যাক্টরি যায় দেখবে কত উৎপাদন হচ্ছে, সেগুলো সিএসওর কাজ না। সেগুলো কে করে? সেগুলো করে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। এটি 1950 সালে প্রতিষ্ঠিত হয় এবং এরাই কি করে স্যাম্পল কালেক্ট করে, সবখানে যায়, সব ফ্যাক্টরিতে বা বাড়িতে গিয়ে গ্রামে স্যাম্পল কালেক্ট করে সারা ডেটা, সম্পূর্ণ ডেটাটা সিএসওকে দিবে। সিএসওরা নিজেদের থেকে গণনা করে বুঝবে যে কতটা আগে ছিল, কতটা এখন আছে, ওটা রিলিজ করবে অ্যাকচুয়াল রিপোর্টটা। বাট কালেক্ট কে করবে? এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে। যদি পরীক্ষা আসে এনএসএসও কবে প্রতিষ্ঠিত হয়? এনএসএসও 1950 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? পরিষ্কারভাবে বলেছে, এনএসএসও তথ্য বা নমুনা সংগ্রহ করে এবং সিএসও সেই নমুনা বিশ্লেষণ করে জাতীয় আয় নির্ধারণ করে। পরবর্তীতে আসছে জাতীয় আয় নির্ধারণের প্রয়োজনীয়তা কি, ঠিক আছে? জাতীয় আয় নির্ধারণ কেন দরকার? ন্যাশনাল ইনকাম যে বের করা হয় সেটা কেন প্রয়োজন হয়? অর্থনৈতিক বৃদ্ধি ও বিকাশের মাত্রা নির্ধারণে জাতীয় আয় গণনা জরুরি। জাতীয় আয় না করলে আমরা বুঝবো না যে আমাদের অর্থনৈতিক গ্রোথ হচ্ছে না ডাউন হচ্ছে। ডাউন হলে ডাউনের জন্য কি কি উপায় করতে হবে, গ্রোথ হলে ভালো, ঠিক আছে? তো ওগুলো তো জানতে হবে না, না জানলে তো হবে না। সেই জন্য জাতীয় আয়টা নির্ধারণ করাটা দরকার, যে ইকোনমিক গ্রোথ হচ্ছে কি না হচ্ছে। বর্তমানের সাথে অতীতের বৃদ্ধির হারের তুলনা এবং ভবিষ্যতে সম্ভাব্য হার নির্ণয় জরুরি। সেম যেটা বলছে, বর্তমানের সাথে অতীতে কি ছিল তার বৃদ্ধির হারটাকে দেখাটাও খুব দরকার, ভবিষ্যতে যাতে ওরকমভাবে মেজারমেন্ট বা ওরকম স্টেপস নিলে ভবিষ্যতে আরও গ্রোথ হওয়ার ইসে থাকে। সো গাইস, আজকে এটুকুই ছিল, এটুকু আমি প্রজেক্ট তৈরি করেছিলাম। তো আজকে এটুকুই আলোচনা করলাম, পরবর্তীতে আমি এসে আলোচনা করব। ভিডিওগুলো পুরোটা দেখবে, তোমাদের ইন্ডিয়ান ইকোনমি সম্বন্ধে অনেকটি জ্ঞান চলে আসবে, অনেকটি কিছু বুঝতে পারবে। তখন বইটা পড়বে তোমরা, তোমাদের অতটা পরিশ্রম হবে না, তোমাদের জিনিসগুলো কনসেপ্টটা ক্লিয়ার হতে, ঠিক আছে? ভিডিওগুলোর মাধ্যমে তোমরা কনসেপ্টটাতে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে আমি এসে গ্রিন জিডিপি সম্বন্ধে পড়াবো, ঠিক আছে? ভারতের যে পরিকল্পনার ইতিহাস ছিল, তারপরে এসে পড়াবো 5 ইয়ার প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটি খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই আসে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন কোন ইসে হয়েছিল সেগুলো দেখাবো, ঠিক আছে? তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক অথবা কমেন্ট অবশ্যই করবে। আর বন্ধুদের, স্টাডি রিলেটেড যত বন্ধুদের গ্রুপ আছে প্লিজ সেগুলোতে সাবস্ক্রাইব শেয়ার করবে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ গাইস, থ্যাংকস ফর ওয়াচিং। নমস্কার, বাই বাই।